নমস্কার, আমি অমিত। আর তোমরা এখন শুনছো অলৌকিক। বন্ধুরা, রাত বিরেতে আমরা যখন এদিক ওদিক কোথাও যাই তখন অনেক কিছুই আমাদের চোখে পড়ে। গাছের ডালে কোনো পেঁচা বসে আছে, বা রাস্তার ধারে কোন একটা কালো কুকুর আমাদের দেখছে, বা পুকুরের জলে একটা বড় সাইজের মাছ খাচ্ছে। বেশিরভাগ মানুষই তখন নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলে, তাদের ধরতে যায়, আর তারপরে ঘটে বিপদ। কখনো কখনো জীবনটাও চলে যায়। কারণ হতে পারে এগুলি আলেয়া বা অশরীরী হাতছানি। এগুলি মন করা কথা নয়, ঘটেছে এরকম ঘটনা। যেমন আজকের এই প্রথম ঘটনাটি, যেটা শেয়ার করেছে সুতৃষ্ণা রয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। পাশাপাশি আরও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, তোমাদের কাছেও যদি এমন ঘটনা থেকে থাকে, দেরি না করে চটপট পাঠিয়ে দাও। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ঘটনা শোনার জন্য। এবারে তাহলে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো দাদা, আমি কুলগাছিয়া থেকে সুতৃষ্ণা বলছি। আজ আমি তোমাকে একটা সত্যিকারের ভৌতিক ঘটনা বলবো। এটা ঘটেছিল আমারই দাদুর সঙ্গে অনেক বছর আগে। আমার দাদু বাড়ি ছিল জয়পুর খালনাতে। সেখানে মোড়ের মাথায় তখন একটা চায়ের দোকান ছিল। দাদু প্রতিদিন সন্ধেবেলায় ওই চায়ের দোকানে চা খেতে যেতেন। চা খেতেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। দাদুর একটা খুব খারাপ অভ্যেস ছিল, একবার গল্প করতে লাগলে ওনারা সময় জ্ঞান থাকতো না। রাত 10টা, 10:30, 11টাও বেজে যেত। আমার দিদা তাই নিয়ে দাদুর উপর মাঝে মাঝে খুব রাগারাগি করত। বলতো, কিসের এত গল্প, রাত 11টা বেজে যায়, একটু তাড়াতাড়ি আসা যায় না? সবাই ঘুমিয়ে পড়ে, তোমার জন্য আমার বসে থাকতে হয়। তো এমনই একদিন দাদু চা খেতে গিয়েছেন, বন্ধুদের সঙ্গে গল্প জুড়ে দিয়েছেন। গল্পের এতই ঝোঁক, দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু ওনারা তাও বাইরে বসা। গল্প করতে করতে কখন রাত 12টাও বেজে গিয়েছে ওনারা খেয়ালই করেননি। যখন দেখলেন তখন তো কপালে হাত। বলে, হ্যাঁ রে, 12টা বেজে গেছে, সর্বনাশ করেছে রে, ওঠ ওঠ, শিগগির ওঠ, আমি তো খেয়ালই করিনি, বাড়ি গিয়ে আজ আবার ঝাড় শুনতে হবে। তারপর উনি আর ওনার এক বন্ধু জোর পায়ে বাড়ির দিকে হাঁটা দিলেন। চারদিক অন্ধকার, রাস্তায় একটাও লোকজন নেই, সবাই ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ পুরো। তো আসার পথে একটা মাঠ পড়তো, বিকেলে বাচ্চারা সেই মাঠে খেলাধুলো করত। কিন্তু সন্ধ্যের পর ওই মাঠে আর কেউ থাকতো না। লোকেরা মনে করত যে মাঠটা ভালো নয়, কিছু একটা জিনিস থাকে ওই মাঠে। দাদুরাও সেটা জানতেন। কিন্তু সেদিন ওনারা ফেরার সময় একটা ঘটনা ঘটে। ওই মাঠটার মধ্যে একটা হাঁস দেখতে পান। আপন মনে সেটা চড়ে বেড়াচ্ছে মাঠের মধ্যে। দ্বিতীয় আর কোনো লোকজন নেই। ওই হাঁসটাকে দেখে ওনারা তখন কেমন যেন বিগলিত হয়ে যান। এত রাতে এত বড় একটা হাঁস একা একা চড়ে বেড়াচ্ছে মাঠে। উনি তখন ওনার বন্ধুটিকে বলেন, এই দেখ দেখ, কত বড় একটা হাঁস, চল হাঁসটাকে ধরে নিয়ে বাড়ি যাই, কবজি ডুবিয়ে কাল মাংস ভাত খাওয়া যাবে। এই বলে ওনারা তখন হাঁসটা ধরতে গেলেন। কিন্তু তারপরেই ঘটলো ব্যাপার। যতই হাঁসটাকে ধরার চেষ্টা করছেন, বারবার করে সেটা ফসকে যাচ্ছে। তাও কেউ হাল ছাড়ল না। এভাবে ওভাবে দুজনে দুদিক থেকে চেষ্টা করতে লাগলেন। একবার ধরেও ফেলছেন প্রায়, কিন্তু আবার কি করে পায়ের মাঝখান থেকে গড়ে যাচ্ছে। তাও ওনারা হাল ছাড়ছেন না।
কেমন যেন ঘোর লেগে গিয়েছে ওনাদের, কেমন যেন নেশায় পেয়েছে। যে করেই হোক ওটাকে ধরবেনই তারা। সারাটা মাঠ জুড়ে হাঁসটা দৌড়তে লাগলো। রাতের অন্ধকারে ওনারাও হাঁসটার পেছন পেছন ছুটছেন। কখনো অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে যাচ্ছে সেটা, আবার একটু পরেই দেখা যাচ্ছে ওই তো ওখানে, আবার ধরতে ছুটছেন। এমন করতে করতে 1-1.5 ঘন্টা কেটে গেল। ওনারা অনেকভাবে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই সেটাকে ধরতে পারলেন না। তখন দাদু ওনার বন্ধুটির হাত চেপে ধরলেন, বললেন, দাঁড়া, মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক হাঁস নয়, কোনো ভূত প্রেত হাঁস হয়ে আমাদের বিভ্রান্ত করছে। আর এটার পেছনে ছোটা ঠিক হবে না, বিপদ হতে পারে। চল চল চলে যাই। তারপর ওনারা চলে আসেন সেখান থেকে। বাড়িতে আসতেই দিদা তো খুব বকাবকি করলেন দাদুকে। তারপর যখন দিদাকে এই ঘটনা বললেন, দিদা তো দাদুর উপর আরও রেগে গেলেন। বলেন, 1000 বার বললেও শোনো না তো, যেদিন বড় সড়ো কিছু হবে সেদিন হা হুতাশ করে কুল পাবে না, তুমিও মরবে, আমরাও শেষ হয়ে যাব। দাদু এরপর থেকে সাবধান হয়ে গেলেন, চা খেতে যেতেন কিন্তু বেশি রাত আর করতেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ফার্স্ট ঘটনা। একটা কথা আমরা প্রায়শই শুনি, ভগবান কোন রূপে আসে তা কেউ বলতে পারে না। সেম ব্যাপার, শয়তানও কোন রূপে আসে তাও বলা যায় না। তো এবারে তোমাদের শোনাবো আজকের সেকেন্ড ঘটনা, যেটা শেয়ার করেছে ইন্দ্রজিৎ। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা প্লিজ তোমাদের জানা ঘটনা পাঠাও, ঘটনা একদম নেই। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখতে চাইলে লিখে পাঠাতে পারো, না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্বও আমার। তাই নির্ভয়ে এবং নির্দ্বিধায় তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে তাহলে শুরু করি আজকের দ্বিতীয় ঘটনা। হাই দাদা, আমি ইন্দ্রজিৎ। তুমি আমার বলা ঘটনাটি গতদিন শুনিয়েছ, এই জন্য আমি ভীষণ খুশি। তাই আজ তোমাকে আবার একটা ঘটনা শেয়ার করছি। এটা আমাদেরই সঙ্গে ঘটেছিল। আমরা বললাম এই জন্যই যে শুধু আমি একা না, সঙ্গে আমার বাবাও ছিল তখন। দাদা, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এখানে ধান চাষ হতো। আমার বাবাও তখন ধান চাষের কাজ করত। মাঝে মাঝে আমিও বাবার সঙ্গে ধান খেতে যেতাম, বাবার হাতে হাতে কাজ করে দিতাম। বাবারও উপকার হতো আর আমারও বেশ ভালো লাগতো। তো এমনই একদিন আমি আর বাবা জমিতে গিয়েছি, বাবার হাতে হাতে কাজ করছি। সেই সময় আমার খুব জোর খিদে পায়। বাবাকে সে কথা বললাম। বাবা বলল, এখন কি খাবি, এখানে কিছু আছে? আমি তখন বাবাকে বললাম, হ্যাঁ, ওই তো ওদিকে একটা তেলে ভাজার দোকান আছে, চপ সিঙ্গারা পাওয়া যায়। বাবা তখন আমাকে নিয়ে ওই দোকানে গেল। আমি মুখ ফুটে কিছু চাইলে বাবা আমায় না করতো না। তো দোকানে গিয়ে বাবা বলল, কি আছে দাদা? আলুর চপ দুটো দিন তো। তো বাবা আমাকে দুটো চপ কিনে দিল। চপ হাতে পেয়ে আমার তো জিভে জল এসে গেল। তেলে ভাজার গন্ধে কার না জিভে জল আসে। তো চপ খেতে খেতে আমরা আবার জমিতে এলাম। এমন সময় একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পেলাম। আমাদের থেকে মোটামুটি 100 মিটার দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে জমির মধ্যে। কুচকুচে কালো একটা চেহারা, আমার দিকেই তাকিয়ে আছে জিনিসটা। ওই দেখে তো আমি তখন বিশাল ভয় পেয়ে গেলাম। বাবাকে বললাম, ও বাবা, ওদিকে দেখো, কি একটা দাঁড়িয়ে আছে ওখানে, মনে হয় ভূত। আমার বাবার প্রচন্ড সাহস ছিল। উনি তখন চিৎকার করে বলে, এই কে রে, যা এখান থেকে।
বলে একটা মাটির ঢেলা ওদিকে ছুটতেই জিনিসটা যেন কোথায় উধাও হয়ে গেল। তারপর আমার ভয়টা যেন একটু কমলো। তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে নিলাম। তখনও বুঝতে পারিনি যে ঘটনাটা এখানেই শেষ নয়। তারপর থেকে আমার শরীরের মধ্যে কেমন যেন অস্বস্তি হতে লাগলো। তাড়াতাড়ি করে তারপর বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পরেই আমার বমি হতে লাগলো। খুব অসুস্থ লাগছিল আমার। আমার মা যখন ব্যাপারটা শুনলো তখন বলল, ওই জন্যই হয়েছে, তেলে ভাজার গন্ধ, মাছের গন্ধ, এসব তো ভালো জিনিস না। যেখানে সেখানে এই জন্য খেতে নেই। ওই গন্ধেই এসেছিল জিনিসটা, ওরই নজর লেগেছে। এরপর মা এক জায়গা থেকে আমাকে জল পড়া এনে দেয়। সেটা খাওয়ার পর আস্তে আস্তে আমি ঠিক হই। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। খুবই বাস্তব কথা এটা। যেখানে সেখানে কিন্তু খেতে নেই। কে কোথা থেকে দেখছে, কার নজর লেগে যায় সেটা বলা যায় না। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে সমীর সরকার লিখেছে, অমিতদা তোমার ঘটনা মানেই এক অন্যরকম অনুভূতি দেয় মনে। গীতাদি লিখেছে, হ্যালো আমার সোনা ভাই, আমি এখন তোমার ঘটনা শুনছি। তোমার ঘটনা এখন আরো ভালো হচ্ছে। অমিতা জেঠিমা লিখেছে, আজকে তাড়াতাড়ি চলে এসেছি, জানি সব ঘটনাই ইউনিক হবে। মিঠু পাত্র লিখেছে, দুটো ঘটনাই দারুণ, আমার নামটা নিও। মৌসুমী মুখার্জি লিখেছে, ভাই অমিত, ঘটনা শুনছি, অপেক্ষায় থাকি, দারুণ লাগছে, দৈবিক ঘটনা শুনতে খুব ভালোবাসি। অজন্তা হরে লিখেছে, আজকের দুটো ঘটনাই খুব ভালো ঘটনা। জবা চক্রবর্তী লিখেছে, হ্যালো অমিত দাদা, আপনার ঘটনা খুব ভালো লাগে, এই জন্য আগে দিয়ে কমেন্ট করে দিলাম। সুজনবাবু আপনার গলা খুব ভালোবাসেন, আপনার ঘটনা দেখেন। থ্যাংক ইউ। সুতৃষ্ণা রয় লিখেছে, হ্যালো দাদা, চলে এলাম ঘটনা শুনতে। এছাড়াও আরও কমেন্ট করেছ স্বপ্না বাজাল, সায়ন কুণ্ডু, অক্ষয় অধিকারী, এমডি মঞ্জু ভূঁইয়া, বিশ্বজিৎ ভট্টাচার্য, মনীষা কাকিমা, সুরদীপ কুণ্ডু সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।